টিবিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রোকনুজ্জামান মনি। কয়েকদিন ধরে ইসলামাবাদের দিকে নজর ছিল পুরো বিশ্বের। ইরান এবং মার্কিন প্রতিনিধিদের যে রুদ্ধদ্বার বৈঠক চলছিল তার ফলাফল এখন স্পষ্ট। সমঝোতা এখনও ধরাছোঁয়ার বাইরে। কিন্তু কেন হলো না প্রতীক্ষিত সমঝোতা? টেবিলের ওপর রাখা খসড়াগুলো কি তবে শুধুই কাগজই রয়ে গেল? আজ আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। স্যার, শুরুতে একটু জানতে চাই, ইসলামাবাদের আলোচনার চূড়ান্ত পরিণতি কেন ডেডলক বা অচল অবস্থায় গিয়ে ঠেকলো এবং এর মূল কারণ হিসেবে আপনি কি দেখছেন? না, এখনো পুরোপুরি কনক্লুশন টানা ঠিক হবে না। এই কারণে বলছি যে কথাবার্তার উপরে আমার মনে হয় না অ্যাটেনশন দেওয়া দরকার, যতটা না কার্যত আসলে কি হচ্ছে। কার্যত এখন পর্যন্ত আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত কিন্তু যুদ্ধ বিরতি হচ্ছে, এখন পর্যন্ত যুদ্ধ আবার শুরু হয়নি। এটা হতে পারে, হয়তো সেটা দেখা দরকার। কারণ আমেরিকা আমার মনে হয় চেষ্টা করবে সবসময় দেখাতে যে তারা জয়ী হয়েছে এই যুদ্ধের মধ্যে। মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিনের মধ্যেই মধ্যবর্তী নির্বাচনে যাচ্ছে। নির্বাচনের আগে যুদ্ধ থামানোটা যেমন প্রয়োজন, আবার যুদ্ধ থামিয়েছে আমেরিকা জয়ের মাধ্যমে, সেটাই দেখাতে চেষ্টা করবে। কারণ এর মধ্যে যদি একটা হয় তাহলে তার দুটো হাউস টিকে রাখা খুব কষ্টকর হয়ে যাবে, এবং দুটো হাউসই তার টিকে, অ্যাটলিস্ট একটা হাউস তো টিকে রাখা দরকারই, সেনেট বিশেষ করে। না হলে যেটা হবে একেবারে বোঝাই যাচ্ছে ইমপিচমেন্টের কাজ শুরু হয়ে যাবে, এবং তখন নিজে ব্যক্তিগতভাবেও ঝামেলায় পড়বে। তো আমার মনে হয় যে এরকম একটা পরিস্থিতি সে চেষ্টা করবে রাখতে, তবে দেখা দরকার যে আবার যুদ্ধ শুরু হচ্ছে কিনা। এর দুটো আমরা দিকে নজর রাখা দরকার। একটা হলো যে যার উপর ভিত্তি করে যুদ্ধটা শুরু হয়েছিল, সেটা হলো যে শীর্ষস্থানীয় নেতাদের মারলে ইরানের জনগণ উৎফুল্ল বোধ করবে এবং রাস্তায় নেমে আসবে, এবং সাথে সাথে একটা রেজিম চেঞ্জ হবে। যেই জিনিসটা যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে করেছে, সেটা লিবিয়াতে করেছে, আমরা জানি ইরাকেও একই জিনিস হয়েছে, বিভিন্ন দেশে সবসময় ওই ফর্মুলাই করেছে। এখানে দুটো জায়গায় আমার মনে হয় তারা ধাক্কা খেয়েছে। একটা হলো বড় আকারেই ইরানের প্রযুক্তি যেই সফলতা অর্জন করেছে, সেটা আমার মনে হয় না তারা অতখানি বুঝতে পেরেছে যেটা ইরান তার পাল্টা আক্রমণ এইভাবে করতে পারবে, এবং যেই অ্যাকুরেসি নিয়ে করেছে। এখন পর্যন্ত কোনো বড় আকারে যেসব দেশে আক্রমণ করেছে মধ্যপ্রাচ্যের, বড় আকারে কোনো সিভিলিয়ান কাঠামোর উপর কিন্তু পড়েনি। একেবারে টার্গেটেড আমেরিকার যেখানে যেখানে অ্যাসেট, ঠিক সেইভাবে প্রিসাইসলি পড়েছে। এমনকি ইসরায়েলের সহজে কিন্তু ইসরায়েলের বড় আকারেই কিন্তু সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হতে পারতো, কিন্তু সেখানেও কিন্তু বড় আকারে কিন্তু ইসরায়েলের সিভিলিয়ান ক্যাজুয়ালিটির উপরে কিন্তু রাখেনি। যেটা আমরা উল্টো যদি দেখি, যেটা ইসরায়েল বা যুক্তরাষ্ট্র সেটা কিন্তু ইরানের ব্যাপারে করতে পারেনি। তো এখন পর্যন্ত এই প্রযুক্তি ইরানের এবং ইরানের যে ঐক্য, এই দুটো বলেই দিচ্ছে যে যুদ্ধ বড় আকারে যুদ্ধ চালিয়ে যাওয়া সেটা মনে হয় সম্ভব না। বরং বিভাজন যদি তৈরি হয় ইরানের মধ্যে, তাহলে আমরা একটা বহুদিনের যুদ্ধের মধ্যে থাকতে হবে, কোনো সন্দেহ নেই। কারণ একটা সিভিল ওয়ার যদি শুরু হয় ইরানের ভিতরেই, কিন্তু তার কোনো নিদর্শন এখন পর্যন্ত দেখছি না। এমনকি ইরানের যে ডায়াসপোরা, যারা প্রথম দিকে উৎফুল্ল বোধ করছিল, এবং এমনকি বেশ কিছু জায়গায় আমরা দেখেছি তারা যুদ্ধের, তো আমার মনে হয় না যে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। তবে কথাবার্তায় আমার মনে হয় এখনো সেই রেটরিক থাকবে, কারণ ডোনাল্ড ট্রাম্প দেখাতে চেষ্টা করছে যে তারা যেই ফর্মুলা দিচ্ছে সেই ফর্মুলার ভিত্তির উপরই যুদ্ধটা থেমেছে। স্যার, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলাপ করছিলেন। স্যার, অনেকে বলছিলেন যে এই যে সমঝোতা হলো না, এখানে আসলে পারমাণবিক বা পরমাণু ইস্যুটা একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। স্যার, আপনার কাছে কি একই রকম মনে হয়, নাকি আসলে অন্য কোনো শর্ত এখানে যুক্ত হয়েছিল যে কারণে দেশ দুটি আসলে শেষ পর্যন্ত সমঝোতায় যেতে পারলো না? না, তারা একাধিকবার আমেরিকা বিশেষ করে বা ইসরায়েল গোল পোস্ট তারা বেশ কয়েকবার পরিবর্তন করেছে। একসময় বলছিল
পারমাণবিক এটাকে থামানোর একটা বিষয়, তারপরে আবার রেজিম চেঞ্জ মাঝখানে চলে আসলো। এখন একেবারে যেখানে এসে থেমেছে সেটা হলো হরমুজ প্রণালী, এর বাইরে আর না। কারণ পারমাণবিকের ব্যাপারে এটাও খেয়াল রাখতে হবে যে ইরানের বিশেষ করে আয়াতুল্লাহ খামেনিকে যাকে মেরে ফেললো তার নিজেরই ফতোয়া দেওয়া আছে যে ইরান এই নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করবে না, কারণ তার কথায় সে বলছে এটা ইসলামের বিরুদ্ধে, এটা একটা অমানবিক একটা অস্ত্র এবং তারা কখনোই করবে না। কিন্তু যেই ধাক্কাটা তারা খেয়েছে সেটা হলো মিসাইল আর ড্রোনের যে টেকনোলজি তৈরি করতে পেরেছে। এবং পরে আমরা দেখছি যে আমেরিকা আবার এই মিসাইলের ব্যাপারে বলছে যে না, মিসাইল তৈরি করার ব্যাপারে তারা এক ধরনের কি বলা হয় এগ্রিমেন্ট আসতে চাচ্ছে, যেন ইরান যেন এই মিসাইল তৈরি না করে। সেটা তো সম্ভব না, যে কোনো সার্বভৌম রাষ্ট্র এটা এটা চাইবে না এবং এটা আন্তর্জাতিক আইনের মধ্যেও নেই। তো আমার মনে হয় একাধিকবার গোলপোস্ট তারা চেঞ্জ করেছে। আপাতত যেই গোলপোস্টের উপর নজর দিচ্ছে সেটা হলো হরমুজ প্রণালীর ব্যাপারে, কারণ তারা দেখতে পাচ্ছে যে ইরান এখানে ইরানের যেসব বন্ধু রাষ্ট্র আছে তাদের জাহাজ ছেড়ে দিচ্ছে, কিন্তু যেগুলো তাদের বিরুদ্ধে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ আছে যেগুলো আমেরিকার একেবারে পকেটে, তাদের জাহাজ বা এমনকি আমেরিকার জাহাজ এইগুলো ছাড়ছে না। কিন্তু আমরা জানি এবং ফ্রান্স থেকেও যেই নিউজ এসেছে যে ফ্রান্সের জাহাজও ছেড়ে দিচ্ছে। তো এই যে ইরান যে পলিসিটা নিয়েছে, মানে সিলেক্টিভ ভাবে কি বলা হয় হরমুজের প্রণালী থেকে তেল নিয়ে যেন চলে যেতে পারে, এটা মানে আমেরিকা বুঝতে পারছে যে যেই পলিসি সে তৈরি করছিল সেটা কোনোভাবেই কাজ দিচ্ছে না। এখন সেখানে তার দৃষ্টিটা আছে এবং এই জায়গায় হয়তো একটা বার্গেন করতে চাচ্ছে। এখন এটাকে নিয়ে সে পুরোপুরি আবার যুদ্ধে যাবে কি না সেটা আমাদের একটু অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য। স্যার, আপনি মধ্যপ্রাচ্যের বিষয়গুলো বেশ ভালোভাবে বলছিলেন। এখানে স্যার একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে সংঘাতময় পরিস্থিতি, এটা কি আসলে আলোচনার টেবিলে কোনো প্রভাব ফেলেছিল কিনা? মানে আমি জানতে চাচ্ছি যে মাঠ পর্যায়ের যে অস্থিরতা ছিল ওই সময়ে, এইটা আসলে কূটনৈতিক টেবিলে কোনো বড় ধরনের সিদ্ধান্ত আনতে এটার প্রভাব ছিল কিনা? সেটা বলা মুশকিল, তবে দূর থেকে এতটুকু বোঝা যায় যে মধ্যপ্রাচ্যের জনগণ যে এই যুদ্ধ চাচ্ছে না এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে একাধিক মিলিটারি বেজ আছে সেই মিলিটারি বেজ গুলো কোনোভাবেই যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিরাপত্তা দিতে পারেনি, এবং সেই সব রাষ্ট্র যে আমেরিকার পকেটে এটা মোটামুটি স্পষ্ট হয়েছে। এবং সেখানকার জনগণও যে বড় আকারে তাদের সরকারের সাথে আছে সেটাও কিন্তু না, সেটাও কিন্তু পরিষ্কার হয়েছে। তো এটা বিবেচনায় না থাকার কোনো কারণ নাই, কারণ যুদ্ধ যদি চালিয়ে যেতে হয় যে কোনো দেশের, তার মূলে কিন্তু দরকার হলো জনগণের সাপোর্ট। এটা মনে রাখতে হবে। এটা প্রযুক্তি যতটা না, প্রযুক্তির একটা কোনো সন্দেহ নেই একটা রোল থাকে, কিন্তু আমরা ভিয়েতনাম ওয়ার দেখেছি, আফগানিস্তান ওয়ার দেখেছি, ইরাকের যুদ্ধ দেখেছি, বিভিন্ন যুদ্ধ দেখেছি। সব জায়গায় দেখা গেছে যে যতই বড় প্রযুক্তি হোক না কেন জনগণ হলো শেষ বিচারে, জনগণ হলো মূল। তো আমরা যদি সেদিকে দৃষ্টি রাখি, আমাদের দৃষ্টি রাখতে হবে ইরানের জনগণ কি করছে, আপাতত তারা ঐক্যে আছে। আমেরিকার জনগণ কি করছে, আমেরিকার জনগণ যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং এটা বাড়ছে। আবার মধ্যপ্রাচ্য দেখা যাচ্ছে যে এই বিভাজনটা মধ্যপ্রাচ্যে সবসময় ছিল তাদের সরকারের সাথে জনগণের, যদিও জনগণ অনেক কোনো সন্দেহ নেই লাভ করছিল, কিন্তু বড় আকারে তারা ওই সামরিক যে ঘাঁটিগুলো আমেরিকা করেছে তার পক্ষে ছিল এটা বলা যায় না। তবে এবার যেটা হয়েছে ওই ঘাঁটিগুলো যে কোনোভাবেই নিরাপত্তা দিতে পারলো না সেটা স্পষ্ট হয়ে গেছে। তো এখন এর ইম্প্যাক্ট কি পড়বে যুদ্ধের পরে সেটা দেখার বিষয়, কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে এতে কোনো সন্দেহ নেই। স্যার, অনেক বিশ্লেষক বলছেন যে ইরান যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো বিষয়ে গ্যারান্টি চেয়েছে যেটা আসলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দেওয়া সম্ভব না। স্যার, আমি একটু জানতে চাই যে আসলে ইরান ট্রাম্প প্রশাসনের কাছে আসলে কোন বিষয়ের গ্যারান্টি চেয়েছে? স্যার, আপনার কাছে কি মনে হয়? কয়েকটা বিষয় তো তারা স্পষ্ট করেছে। একটা হলো প্যালেস্তাইনের বিষয়। প্রথম যেটার উপরে তারা করেছে যে এই ধরনের আক্রমণ যেন আর ভবিষ্যতে না করে, সেই গ্যারান্টি।
দ্বিতীয় হলো প্যালেস্তাইনের বিষয়টা, এবং গাজার যুদ্ধ থামিয়ে দেওয়া। তৃতীয় আমি মনে করি লেবাননের যুদ্ধ থামিয়ে দেওয়া। এবং চতুর্থ, যেটা আমার মনে হয় এটা আগে ছিল না অত বড় আকারে, সেটা হলো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ঘাঁটিগুলো সরিয়ে নিতে হবে। এই এই বড় আকারে কিন্তু এই 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 চারটাই যদি আমরা বলি, এখন এটা যদি আমেরিকা রাজি হয়, তাহলে বোঝাই যাচ্ছে একটা হলো ইসরায়েল রাষ্ট্র হিসেবে যে অবস্থা এখন আছে সেটা থাকতে পারছে না। দ্বিতীয়, আমেরিকার যেই খবরদারি ছিল মধ্যপ্রাচ্যে এবং বিশ্বে, সেটাও বড় আকারে কমে আসবে। তো এখন আমেরিকার রাষ্ট্র বা আমেরিকার জনগণ কতখানি এ ব্যাপারে রাজি হবে সেটা দেখা দরকার। আমেরিকার জনগণের মধ্যে যদিও এক ধরনের যুদ্ধ বিরুদ্ধে এবং মধ্যপ্রাচ্যে কেন আমেরিকার কি বলা হয় মিলিটারি সেখানে মারা যাবে সেটা নিয়ে প্রশ্ন তুলছে, তবে মনে রাখতে হবে যে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কিন্তু প্রচন্ড একটা শক্তিশালী কমপ্লেক্স। সেটাকে রাতারাতি পরিবর্তন করা, এটা আমেরিকা মানে শুধু ডোনাল্ড ট্রাম্প না, আমি মনে করি কোন প্রেসিডেন্টেরই রাতারাতি পরিবর্তন করা এটা সম্ভব না। তো সেখানে তারা কিভাবে এটাকে কাটাবে আমরা জানি না। আমি মনে করি যে মিলিটারি বাজেট এবার পেশ করেছে $1.3 ট্রিলিয়ন মিলিটারি বাজেট, সেটা যদি পাশ হয়ে যায় তাহলে হয়তো এই যুদ্ধটা আর হয়তো মানে চালানোর প্রয়োজন হবে না। কারণ মনে রাখতে হবে যে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের জন্য যুদ্ধ জেতাটা কিন্তু অত ইম্পর্টেন্ট না, মানে যেটা আমরা সবসময় ভুল করি যে সে জিতছে না কেন, কারণ যতগুলো যুদ্ধ করেছে দ্বিতীয় মহাযুদ্ধের পরে বেশিরভাগ যুদ্ধেই কিন্তু সে হেরে গেছে। তারপরে কেন যুদ্ধ করছে? কারণ ওই যুদ্ধ করাটাই হলো লাভ, যুদ্ধ জেতাটা না। তো ওই জায়গায় আমরা যদি একটু দৃষ্টি রাখি তাহলে এই যুদ্ধ ব্যতিক্রম না। এখানে প্রচুর অস্ত্র ব্যবহার করা হয়েছে, এই অস্ত্রগুলো আবার তৈরি করবে এবং তাতে আরো এমপ্লয়মেন্ট বাড়বে এবং সেটাই হলো তাদের লাভ, এবং ওখানে প্রফিট বাড়বে, সেটাই হলো কাঠামোটা। সেই কাঠামোটা আমেরিকার জনগণই পরিবর্তন করতে পারবে, এটা আমি মনে করি না যে বাইরের কোনো জনগণ পরিবর্তন করতে পারবে। তবে এবার যেটা হয়েছে ইরানের প্রযুক্তির কারণে আমার মনে হয় আমেরিকার জনগণের মধ্যেও মনে হয় একটা চিন্তা ভাবনা হবে যে এইভাবে শক্তি দিয়ে আমেরিকার যেই কাঠামো সেটা টেকসই না। সেই ব্যাপারে আমার মনে হয় আমেরিকার জনগণের মধ্যে একটা প্রভাব পড়বে এবং সেটা সে রাজনৈতিক ভাবে কি কেমন ভাবে কাজে দিবে, কিভাবে এটা রাজনীতিতে এর ইম্প্যাক্ট কিভাবে পড়বে, সেটার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতেই হবে। স্যার, আমরা আলোচনার শেষের দিকে আমি শেষের দিকে একটু জানতে চাই স্যার, আপনি যেটা বলছিলেন যে যুদ্ধ হয়তো সামনে আরও তার মানে চলবে, মানে নানাভাবেই হতে পারে সেটি। স্যার, এবার যুদ্ধে আমরা দেখলাম যে জ্বালানি তেল আসলে একটি বড় অস্ত্র হিসেবে, মানে জ্বালানি তেলের যে রুটটি এইটি একটি বড় অস্ত্র হিসেবে কাজ করলো। স্যার, সামনেও কি আসলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের প্রভাবে আমরা আসলে প্রভাবিত হতে যাচ্ছি কিনা? তাহলে এই যুদ্ধ একটা জিনিস আমার মনে হয় স্পষ্ট করে দিয়েছে এবং যেই কারণে সবাই তৎপর হবে সেটা হলো এই জ্বালানির অল্টারনেটিভ কি আছে, সেটা সোলার এনার্জি আছে কিনা, ইলেকট্রিক কার হবে কিনা। মানে এই যুদ্ধ কিন্তু জ্বালানি ডিপেন্ডেন্সি থেকে যেন সরে যেতে পারে বড় আকারে, সেটা আমি মনে করি কম বেশি সব দেশই চেষ্টা করবে। অনেক দেশ অনেকভাবে এগিয়ে গেছে এই ব্যাপারে, তবে কোনো সন্দেহ নেই যেই প্রেশারটা এবার আমরা দেখলাম জ্বালানির উপর, এটা কোনোভাবেই কি বলা হয় এটাকে নিয়েই আগামীতেও এরকম থাকবে, সেই পরিস্থিতি যেন না হয় সেটা একাধিক দেশ চেষ্টা করবে। তো আমার মনে হয় যার উপরে বড় ইনভেস্টমেন্ট হবে সেটা হলো কি বলে বিকল্প কিভাবে এনার্জি কি করা যায়, যেটা করলে এই প্রভাবটা পড়বে না এবং সেখানে মধ্যপ্রাচ্যের যেই শক্তিটা সেটাও কমে আসবে এবং জ্বালানির এই ফসিল ফুয়েল সভ্যতার যেই কাঠামো বা যেই প্রফিট মোমেন্টাম সেটাও কমে আসবে। সেটা যদি কমে আসে তাহলে আমার মনে হয় বিশ্ব পরিস্থিতি বর্তমানে যে আছে তার চেয়ে আরো ভালো অবস্থায় যাওয়ারই কথা। স্যার, আমার শেষ প্রশ্ন হচ্ছে, ইসলামাবাদে এই যে সমঝোতা হলো না, এটি কি স্যার আলোচনার পথ চিরতরে বন্ধ করলো কিনা, নাকি আসলে পরবর্তী একটি বড় দর কষাকষির আগে একটি কৌশলগত বিরতি হিসেবে আমরা এটাকে দেখতে পারি? আপাতত বিরতি হিসাবে আমি দেখব। আমি মনে করি না যে পুরোপুরি একেবারে ব্যর্থ হয়েছে সেভাবে চিন্তা করা
ঠিক হবে না। এই 2 সপ্তাহের যে বিরতি, এই 2 সপ্তাহের মধ্যেই যুদ্ধ থেমে যাবে, এটা চিন্তা করাটা ঠিক না। তবে এই যুদ্ধ বিরতিটা যদি থাকে এবং যুদ্ধ বিরতি 2 সপ্তাহ পরে যদি আবার বাড়ানো হয়, তাহলে বোঝা যাবে যে কিছু অগ্রগতি হচ্ছে। কিন্তু এই অগ্রগতির একটা বড় বিষয় হবে ওই জনগণ, যে আমেরিকার জনগণ কিভাবে এটা দেখছে এবং কি ইম্প্যাক্ট পড়ছে তার অর্থনীতির উপর, আবার ঠিক ইরানের জনগণের উপর কি ইম্প্যাক্ট পড়ছে। তো সেই জায়গায় যদি আমরা দৃষ্টি রাখি, আপাতত আমার এটাকে ফেইলিয়ার আমি বলবো না, এটা এভাবেই যাবে এবং অনেক কথাবার্তাই হবে। তবে দেখা দরকার যে আসলেই যুদ্ধ আবার শুরু হচ্ছে কিনা। যদি আবার শুরু হয় বড় আকারে, তখন বোঝা যাবে যে আসলে এটা ফেল করছে। এখন পর্যন্ত ফেল করছে এটা বলা ঠিক হবে না। স্যার, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা যারা এতক্ষণ শুনলেন আমাদেরকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও যুক্ত হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।